মতে ঠিক কোন কোন দিকে এগোতে পারে এবছরের বাজেট, কোনটা ঊর্ধ্বমুখী হতে পারে, কোনটা নিম্নমুখী হতে পারে, কি মনে করছেন স্যার? বাজেট তো পেশ হয়ে গেছে এবং তাতে যা দেখা যাচ্ছে আমার কাছে মনে হয় যে নবম বাজেটে উনি ওনার ধারা প্রকৃতিকে বজায় রেখেই সংস্কার আছে কিছু, ইনফ্রাস্ট্রাকচার বা পরিকাঠামোকে বৃদ্ধি করা, এমএসএমই ক্ষুদ্র এবং ছোট ইন্ডাস্ট্রিকে পুনর্গঠন করা, এই দিকে নজর আছে। তবে আমার বিশেষ ভালো লাগার কয়েকটা বিষয় আছে এই বাজেট যেটা পেশ হয়েছে, তার সঙ্গে আরও চাওয়ারও কিছু জায়গা আছে। তো ভালো লাগার জায়গাগুলো কি বলবো আগে? হ্যাঁ, তাহলে যেটা বলতে হয় সেটা হচ্ছে গিয়ে আমার ভালো লেগেছে যে এই প্রথম বাজেটে আমরা দেখছি যে উন্নতির জন্য স্পেসিফিক্যালি সিটি ইকোনমিক রিজিয়ন হিসেবে আইডেন্টিফাই করা হচ্ছে। আহ, আজকের যুগে অ্যাগ্লোমারেশন ইকোনমিক্স খুব গুরুত্বপূর্ণ এবং সেইখানে যেটা বাজেটের মাধ্যমে আইডেন্টিফাই করে দেওয়া হয়েছে, হয়তো সেটা আমাদের দেশের আগামী ভবিষ্যৎ, যেটা আমরা বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখছি, সেই জায়গায় এগোনোর জন্য ভীষণ কার্যকর হয়ে উঠতে পারে। এক নম্বর পয়েন্ট। দু নম্বর পয়েন্ট আমার যেটা ভালো লাগার আরেকটা বিষয় আমাদের উত্তর পূর্বাঞ্চলকে নিয়ে, সেটা দেখেছি যে অনেক পত্রপত্রিকা, মানে আমাদের সার্কেলে বা ইভেন আপনাদের পত্রপত্রিকাতেও এসছে যে বুদ্ধিস্ট সার্কিট ট্যুরিজমের জন্য এই অঞ্চলে ডেভেলপ করা ভীষণ জরুরি। এই বাজেটে একদম আমাদের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে ইয়ারমার্ক করে বলা হয়েছে একটা ডেডিকেটেড ট্যুরিজম সার্কিট ফর বুদ্ধিস্ট ট্রেইলস ডেভেলপ করার জন্য। সেটা থেকে উত্তর পূর্বাঞ্চলের জন্য বেশ একটা আনন্দের জায়গা হয়ে উঠতে পারে ভবিষ্যতে। তিন নম্বর আমার আরেকটা ভালো লাগার জায়গা বা আশার জায়গা আছে, সেটা হচ্ছে গিয়ে এই বাজেটে বলা হয়েছে যে অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ আয়ুর্বেদ করা হবে তিনটে। এই তিনটে আয়ুর্বেদ ইনস্টিটিউট যদি অল ইন্ডিয়া লেভেলে হয়, তার ভেতর একটা উত্তর পূর্বাঞ্চলে, সেটা যদি আমার রাজ্যে হয় সবচেয়ে বেশি খুশি আমি হব ত্রিপুরায় হলে। নিদেন পক্ষে উত্তর পূর্বাঞ্চলের যে কোনো একটি রাজ্যেই যদি হয়, সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হয়ে উঠবে। তবে হ্যাঁ, আরেকটা জিনিস আমার বলাটা উচিত, সেটা হচ্ছে গিয়ে আমাদের যে মিনিস্ট্রি অফ ডেভেলপমেন্ট অফ নর্থ ইস্ট রিজিয়ন আছে, সেটার জন্য যে বরাদ্দকৃত অর্থ বাজেটে ঘোষণা করা হয়, আমি চাইবো সেই বাজেট এস্টিমেট আর রিভাইজ এস্টিমেটের ভিতরে যাতে বেশি তারতম্য না থাকে। যেটা বাজেট এস্টিমেটে রাখা হচ্ছে সেই রকমভাবেই যাতে খরচটা হয় সারা বছরে, সেটাই যদি হতে পারে সেটাই আমাদের কাছে অনেক বড় পাওনা হয়ে ওঠে। অন্যদিকে স্যার, যেটা উঠে আসছে যে হাই স্পিড একটা রেল করিডোর পেলেও পশ্চিমবঙ্গ, এবং পাশাপাশি যেটা যোগাযোগের ক্ষেত্রে একটা বড়সড় উন্নয়নের প্রশ্ন উঠে আসছে, তো সেক্ষেত্রে গোটা দেশের রাজনৈতিক তথা অর্থনৈতিক ইতিহাসে কতটা প্রভাব ফেলবে বাজেটের এই যে ঘোষণা? এই ওকে, থ্যাংক ইউ। এই বিষয়টা খুব ইন্টারেস্টিং। এখানে যে পাঁচটা সাতটা করিডোরের কথা বলা হয়েছে, এছাড়া আরেকটা ডেডিকেটেড ফ্রেট করিডোরের কথা বলা হয়েছে। এই ফাস্ট মুভিং করিডোরগুলো ভীষণভাবে ইম্পর্টেন্ট, যাতে আমাদের এই ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যতটুকুনি হচ্ছে বা সার্ভিস সেক্টরের গ্রোথটা হচ্ছে, সেটার কানেক্টিভিটিটাকে বাড়ানোর জন্য। এর ভেতরে যে সাতটা সেক্টরের আছে, তার ভেতরে কিন্তু পূর্ব বা উত্তর পূর্বাঞ্চলের জন্য একটাই, যদি আমরা শিলিগুড়িকে গেটওয়ে ধরি নর্থ ইস্টের জন্য, সেখানে বেনারস থেকে শিলিগুড়ির যে কানেক্টিভিটি করিডোরের কথা বলা হয়েছে। তবে হ্যাঁ, এইটা যদি শুরু হয় ভবিষ্যতে নিশ্চয়ই এইখান থেকে আরও উন্নয়নের সুযোগ থাকছে। তবে ট্রান্সপোর্টেশনের যেটা উল্লেখযোগ্য বিষয়, যদি আমরা সেক্টর স্পেসিফিক এক্সপেন্ডিচার প্রোফাইল দেখি, এই বাজেটের বরাদ্দকৃত অর্থ হচ্ছে 5,43,000 কোটি টাকা। তার ভেতরে কিন্তু 5,00,000 কোটি টাকার বেশি বরাদ্দ আছে ট্রান্সপোর্টেশনে, যেটা সর্বোচ্চ। তারপরেই ডিফেন্স। অর্থাৎ এই ট্রান্সপোর্টেশনের গুরুত্বটা এই সরকার যে সবসময় দিয়েছে, সেটা এই বাজেটেও ভীষণভাবে লক্ষণীয়। আর সাধারণ মানুষের ক্ষেত্রে যে বিষয়টার উপর আমরা সবথেকে বেশি ফোকাসড থাকি, যে মূল্য বৃদ্ধি বা কতটা বাড়ছে, দাম কমছে বা বাড়ছে, সেক্ষেত্রে আজকের বাজেট কতটা সফল বলা যায়, সাধারণ মানুষ আমি কতটা স্বস্তি আমি পাচ্ছে? আমি যেটা আমি যে যতটুকুন দেখেছি, সেটাতে আমি যেটা বুঝেছি যে খুব বেশি স্পেসিফিক, আগে যেরকম হতো যে এই বাজেট ঘোষণা মাত্র এই জিনিসপত্রের দাম বাড়ছে বা এই জিনিসপত্রের দাম কমছে, সেই রকম খুব ক্যাটাগরিক্যালি আমার কাছে খুব বেশি কিছু কিছু আইটেমের ক্ষেত্রে ইনডাইরেক্ট ট্যাক্সের ইম্প্যাক্টের জন্য সেটা দেখা যাচ্ছে যে মানে কিছু এক্সপোর্ট ডিউটি রিল্যাক্সেশন হয়েছে, ইম্পোর্ট ডিউটির রিল্যাক্সেশন হয়েছে, তার জন্য সেই সব লেদার আইটেমস বা ক্যান্সার গুডস, ক্যান্সার ওষুধের
দাম এইসব জাতীয় ঘাটতে পারে। তবে যেই জায়গাটাতে একটু হয়তো সাধারণ মানুষ আজকে, অনেক সাধারণ মানুষ পার্টিকুলারলি অনেক যুবক যুবতীদের আমি দেখি তারা ভীষণভাবে শেয়ার মার্কেট নিয়ে ইন্টারেস্টেড হয়ে ওঠে, এবং এইখানে যদিও খুব নগণ্য একটা ট্রানজ্যাকশন চার্জ বাড়ানো হয়েছে 0.1 থেকে 0.15%, হয়তো সেটা একটা ড্যাম্পনিং এফেক্ট হতে পারে, যেটার একটা ইমিডিয়েট ইম্প্যাক্ট মনে হচ্ছে যে বাজেট শেষ হওয়া মাত্র শেয়ার বাজারের সূচকগুলো যেরকমভাবে নেমে এসছে। তবে যাই হোক, এটা আমার মনে হচ্ছে ইটস এ টেম্পোরারি ফিচার, সেটা আগামী কয়েকদিনের ভেতরেই সেটা আবার অ্যাড্রেস হয়ে যাবে। অন্যদিকে আরেকটা যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় থাকে যে ট্যাক্স রিল্যাক্সেশন, সেটা এবছর কতটা দেখা যাচ্ছে বাজেটের ক্ষেত্রে, যেটা শিল্পপতিদের শিল্পোন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? আলাদা করে আলাদা করে মানে আমরা ইনসেন্টিভ কিছু কিছু সেক্টরের জন্য যেটা আছে, ফার্মা সেক্টরের জন্য বলা হচ্ছে তাদের বেনিফিট থাকছে, কেমিক্যাল সেক্টরের জন্য থাকছে, লজিস্টিক সেক্টরের জন্য বেনিফিট থাকতে পারছে, সেই স্পেসিফিক সেক্টর স্পেসিফিক কিছু পয়েন্ট ডিক্লেয়ার করা আছে, তবে জেনারেলাইজড কোনো মেজর চেঞ্জ কিন্তু হয়নি। সেই সেক্টর স্পেসিফিক যে ইনসেন্টিভগুলো আছে তার জন্য সেই ইমিডিয়েট সেক্টরের দ্রব্যের কিছু দামের তারতম্য হতে পারে, হয়তো কমার সম্ভাবনাই বেশি থাকবে। তবে ইন জেনারেল প্রাইস লেভেলের যে খুব বেশি চেঞ্জ হবে বলে আমার ধারণা হচ্ছে না এই মুহূর্তে। আজকের বাজেট কি মনে হচ্ছে, সাধারণের বাজেট নাকি তথাকথিত যে বাজেট হয়ে থাকে সেই বাজেট? আপনি কত নম্বর দিচ্ছেন আজকের বাজেটকে? নাম্বারটা আমরা পরীক্ষার খাতায় দিই, এই বাজেটে আমি নম্বর দেব না। হ্যাঁ, তবে হ্যাঁ, সাধারণ মানুষের জন্য ইমিডিয়েট যদি এটাকে বলা হয় যে ভীষণ জনমুখী, না মোটেই জনমুখী বাজেট, এই কারণ পপুলিস্ট মেজার খুব বেশি নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে অনেকটা লং টার্ম ইম্প্যাক্টের জন্য যাতে স্টেবিলিটি আনা যায় সেই দিকে ফোকাসটা বেশি আছে।